রেডিও ফুর্তি প্রেজেন্টস ভূত এফএম বইমেলা থেকে। সবাইকে অমর ২১-এর শুভেচ্ছা। ১৩ আগস্ট ২০১০ শুরু হয়েছিল ভূত এফএম। আজ ফেব্রুয়ারি ২০১৪। অন্যরকম এক ভূত এফএমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে যারা ঘটনাগুলো শেয়ার করছেন তারা আপনাদের খুব চেনা, খুব স্পেশাল, এবং এইখানে যে ঘটনাগুলো আপনারা শুনবেন সেই ঘটনাগুলো এই সিডির বাইরে পৃথিবীতে আর কোথাও নেই। আপনার সংগ্রহে রাখার জন্যই আমাদের এই উদ্যোগ, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে বছর বছর আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। চলুন শুনে আসি আজকের ঘটনাগুলো। ভূত এফএমের বয়স প্রায় ৪ বছর, আর এই ৪ বছরে একটি ঘটনা পুনঃপ্রচারের জন্য বারবার আপনাদের কাছ থেকে অনুরোধ এসেছে, আর সেটি হচ্ছে জুজুর স্টোরি। জুজুর স্টোরিটা আমরা শুনেছিলাম কৌশিকদার কাছ থেকে। জুজুর স্টোরি তো ফিরে এসেছে, কিন্তু কৌশিকদা এই প্রায় ৪ বছরে একটি বারের জন্য ভূত এফএমে আসেননি। কিন্তু আজকে যেহেতু সবকিছু স্পেশাল, সুতরাং কৌশিকদাকে তো এখানে থাকতেই হবে। সো কৌশিকদা আমাদের মাঝে আছেন এবং আমরা যাচ্ছি কৌশিকদার কাছে। কৌশিকদা কেমন আছেন? এই তো রাসেল, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি, ঠিকঠাক আছি, সাবধানে আছি, ভেরি ইম্পর্টেন্টলি। আসলে ভয়, ভীতি, ভূত, জিন, স্পিরিট, যেই নামেই আপনি আপনার ফিয়ারকে ডাকুন না কেন, এটা অলওয়েজ আপনার চারিপাশে থাকে। কোনো সময় আমরা দেখতে পাই, কোনো সময় আমরা ফিল করি, আর কোনো সময় আমরা বুঝি না, আমাদের সাথে ঘটনাটা ঘটে যায় এবং তারপরে আমরা জিনিসটাকে ফিল করি। আমি সবসময় যে কথাটা বলি না, যে আমাদের চারিপাশে না অনেক কিছু হয় যেগুলোর ব্যাখ্যা আমরা দিতে পারি না, যেগুলো আমরা না বুঝিও না কি হয়, আবার পরে একটুখানি রেশনালাইজ করারও চেষ্টা করি। এবং ঘটনা এমন হয় না যে হঠাৎ করে ঘটে যায়। এখন যেটা আমি তোমাকে বলতে যাবো না রাসেল, সেটা এই গত বছর মানে 2013-এর নভেম্বরের সময়। সব কিছু আমি ডিসক্লোজ করবো না। কোথায় ঘটেছিল বলা যাবে? আমার বাসায়, আচ্ছা, উইচ ইজ বনানী 18 নম্বর রোডে, এবং আমি এত অবধি বলছি, আর কিছু না। ঠিক আছে। তো যারা সবাই শুনছেন তাদের জন্যই আর কি জিনিসটা, যে 18 নম্বর রোড বনানীতে এখন কিন্তু প্রচুর কনস্ট্রাকশন চলছে, নতুন বাসার কনস্ট্রাকশন। সব বাসাগুলো এখানে ছোট ছোট বাসা ছিল আগে, ডুপ্লেক্সেস উইথ সাম স্পেস ইন ফ্রন্ট, বা কিছু বেশ বড়োই বাসা ছিল, সেগুলো ভেঙে ঠেঙে আবার নতুন করে মাল্টি স্টোরেড বিল্ডিংস হচ্ছে। অ্যাট এ টাইম মনে হয়, অ্যাট দিস মোমেন্ট মনে হয় 4 থেকে 5টা কনস্ট্রাকশন চলছে। এই যে কনস্ট্রাকশনটা, এইটা আমার বাসার একদম অপোজিটে। ও, কনস্ট্রাকশনের কথা বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, গল্পটা অনেকটা ওখান থেকে তো শুরু হয়। এনিওয়েজ, নভেম্বর মাসের আপনার তখন এইটা হচ্ছে থার্ড উইক, সেকেন্ড উইক পাস করে গেছে, থার্ড উইকে। এবং জিনিসটা যেটা হয় হচ্ছে যে আমার ওয়াইফ প্রথমে কিছু কমপ্লেন করা শুরু করে, এবং ও বলে যে আই সি পিপল ওয়াকিং ইন দ্য হাউস। আমি 6 বছরই বাসায় আসি রাসেল, এবং 6 বছরে হ্যাঁ মাঝে মধ্যে একটুখানি গা ছমছম করে। তার কারণ হচ্ছে গিয়ে বাসার সামনে একখানা বিশাল বড় একটা পুরানো গাছ আছে। আচ্ছা, আমি আরেকটা ক্লু দিলাম আর কি। হ্যাঁ, পুরানো একটা গাছ আছে, এবং ওই গাছ ওই রকম ওই রাস্তার উপরে একটাই। এখনও মানুষজন চিন্তা ভাবনা করবে কোন বাসাটা, বাট ডাজন্ট ম্যাটার, বাট ইউ নো পিপল আর গেটিং ক্লোজ আর কি। এনিওয়েজ, এই গাছটা একবার না হঠাৎ মারা গেল। আচ্ছা। তারপরে আবার মানে শুরু হলো আর কি গ্রোথ, আবার কিছু জায়গা থেকে লিভস বেরোনো শুরু হলো। মজার জিনিসটা হচ্ছে গিয়ে যে ভালো কিছু বলি, সবসময় তো খারাপ জিনিস বলা উচিত না। ভালো কিছু হচ্ছে গিয়ে এই গাছে যে কত বিভিন্ন রকমের পাখি আসে, আমি কি বলবো, কত সুন্দর রঙিন পাখি যেগুলোর নামও জানি না। এবং সবার তো বাসার চারিপাশে কাক থাকে, আমার বাসার গাছের সামনে প্যারট সিটি মতন তোতা পাখি। এই তোতা পাখিরা গাছে থাকে, অপোজিট বিল্ডিংটাতে থাকে। হ্যাঁ, তারা ঘুরে বেড়ায়, মানে জাস্ট ইমাজিন সকালবেলায় লোকজন কাকের আওয়াজ শুনে ওঠে। আমি তোতা পাখি, উড পেকার, আরও যে কত মানে পাখি দেখি, ইনক্লুডিং একটা রেভেন আছে, দারকাক। এই দারকাকটার ডানার উপরে সাদা সিলভার ফেদার্স আছে। আনাদার থিং, যেটা মানে মাঝে মধ্যে খুব রেয়ার একটা জিনিস।
তো এই গাছটা সূত্রে আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যেই ওর একটু ভয় লাগে। এই গাছটা এখানে একদম আমার বারান্দার ওপরে গাছটা, এইটা নিয়ে মাঝে মধ্যেই কথাবার্তা হয় সব কিছু, হ্যাঁ, ভয় ঠয় লাগে থাকে। তো এই যে নভেম্বরের এই 3rd উইকের সময়টা, মানে ইউজুয়ালি ও কিন্তু এত কমপ্লেন করে না, বাট হঠাৎ আমাকে বলতে থাকে আর কি যে আই সি পিপল ওয়াকিং, আই সি শ্যাডোজ পাসিং। এখন ঘটনাটা হচ্ছে কি যে আমার বাসায় অনেক গ্লাস আছে, প্রচুর রিফ্লেকটিভ সারফেসেসও আছে কিছু। এখন হতেই পারে যে পাশের বাসায় কিছু একটা মুভমেন্ট মাইট জাস্ট গেট রিফ্লেক্টেড, উইন্ডোজ আর অলসো ভেরি লং অ্যান্ড বিগ, তো কিছু মাইট গেট রিফ্লেক্টেড। আমি এইসব বলি ওকে, কেন বলি তার কারণ হচ্ছে কি ভেরি সিম্পল, যে দুপুরবেলা 2টার পরের থেকে টিল আই কাম ব্যাক হোম, she stays alone because although we go out early in the morning together, but she stays alone in that house. এবং এই জন্যে আমি ইচ্ছা করে আর কি বেশি কিছু কথা বাড়াই না। তারপরে আরেকটা কথা আমাকে তখন বারবার বলতে শুরু করলো যে তোমার স্টাডি রুমের মধ্যে আই সি সামথিং মুভিং। কারণ আমার লিভিং রুমে কাউচে বসলে একটা কোনায় আমার স্টাডি রুমটা সোজা দেখা যায়, এবং ও বারবার বলে আই সি সামথিং মুভিং ইন ইউর স্টাডি রুম ওভারলুকস দ্যাট এরিয়া, মাইন্ড ইউ, একদম। হ্যাঁ, তো এনিওয়েজ আমি এইসব নিয়ে ইচ্ছা করে পাত্তা দিই না। তারপরে তো একদিন অ্যাপ নিয়ে খেলতে খেলতে হঠাৎ আমার ইএমএফ রিডার হঠাৎ আউট অফ দ্য ব্লু মুন, হ্যাঁ, বাজতে শুরু করলো। আজকে তো আমি তোমাকে দেখাইলাম যে ইএমএফ রিডার বিভিন্ন কারণে বাজতে পারে। হ্যাঁ, আমি ওটাকে ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন ভেবেই ধরে রেখেছি, কিন্তু ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশনের তো একটা লিমিট থাকে, নট ইন দ্য মিডল অফ দ্য রুম, নট ওয়েন থিংস আর এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওকে। হ্যাঁ, তো সব কিছু হচ্ছে। নেক্সট শুরু হলো কুকুরের উৎপাত। এই রোডের ওপরে বিলিভ মি রাসেল, তুমি এখনও যদি যাও, ইউ নো এভরিথিং, তুমি যদি এখনও যাও তুমি দেখবা ওদের চারিপাশে কোনো কুকুর নেই, বিকজ ইটস আ প্রিটি বিজি রোড, ইটস আ কানেক্টিং রোড। হ্যাঁ, কানেক্টিং বনানী টু গুলশান। এই রোডে কোনো কুকুর টুকুর কিচ্ছু নেই। এই হঠাৎ তখন আসা শুরু হলো কুকুর, এবং কুকুরের কান্না, নট বার্কিং, হ্যাঁ, কি কুকুর ঘেউ ঘেউ করছে না, বাট কুকুর কাঁদছে, হাউলিং। কোনো ফুল মুনেরও টাইম না, কোনো সাইকেলেরও কিছু না, এত হাউলিং কেন? রাত 2টা-3টার সময় আমরা বারান্দায় গিয়েছি দেখার জন্য যে কি কারণে চোর, মানে চোরের ভয়টা তো প্রথম আসে যে চোর ছাচোর কিছু আসলো নাকি। হ্যাঁ, বারান্দা তো খোলা বারান্দা, এরকম গ্রিল নেই তো বারান্দার মধ্যে, খোলা বারান্দা, কেউ যদি উঠে পড়ে সামথিং লাইক দ্যাট, চোর ছাচোর কিছু একটা হবে না, নাথিং লাইক দ্যাট। আমি খালি দেখি কুকুরটা দৌড়ায়, এদিক থেকে একবার ওদিক যায়, ওদিক থেকে একবার এদিক যায়। ঠিক তখন আমার প্রথম চোখটা পড়লো আসল জায়গাতে, এবং আমি তাকায় থাকি ওটার দিকে। তখনও আমি চুপ, তখন আমি কিছু বলি নাই। কিন্তু আমার না আস্তে আস্তে করে, এখানে বহুকাল আগে সিমিলার একটা ঘটনা ঘটেছিল আমার কলকাতাতে, তাই জন্য আমার না হঠাৎ মাথায় জিনিসটা আসে। আমি চুপচাপ অবজার্ভ করতে থাকি যে এটা কী হচ্ছে, আমি অবজার্ভ করতে থাকি। খুব ভালো কথা, সেই উইকের মধ্যেই একদিন আমার এক ছোট ভাই বন্ধু নিউলি ম্যারিড ওয়াইফকে নিয়ে আসলো রাত্রিবেলা 11টার সময় আড্ডা মারতে। খুব ভালো কথা, আমরা ডিনার করে টোরে লিভিং রুমে বসে আড্ডা মারছি। এই সময় ওর বউ হঠাৎ ভীষণ ভয় পেয়ে গেল। কেন? সে ভীষণ শিওর সে কিছু একটা দেখেছে আমার রুমের মধ্যে, স্টাডি রুমের মধ্যে কিছু একটা, সামথিং ওয়াজ মুভিং। সে তো সুরা টুরা পড়ে টোরে একাকার কাণ্ড করলো, ভীষণ ভয় পেয়ে গেল। হ্যাঁ, এখনই বাসায় যাব, এখনই বাড়িতে যাব, তাড়াতাড়ি করে ওদেরকে মানে আমরা করে দিলাম আর কি, যে ভাই যাও, অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, একা আফটার অল ওদেরকে ড্রাইভ করে যেতে হবে, তাই যাও তোমরা তাড়াতাড়ি করে, ডোন্ট ওয়ারি, কিছু করো না, সুরা পড়তে যেও, হ্যাঁ, মনে সাহস জুগবে, আর যাই হোক কি না হোক। তো এই যে সব ইনসিডেন্টগুলো ঘটছে এক এক করে, সেদিন কিন্তু মানে আমার ওয়াইফ তখন বেশ স্কেয়ার্ড আর কি, স্বাভাবিক। হ্যাঁ, এবং তখনও এক এক করে বলতে শুরু করলো আমাকে যে দেখো তুমি তো থাকো না, আমি মাঝে মধ্যে অনেক সাউন্ড পাই, তুমি আগে এগুলো পেতে? বললাম না, 1.5 বছর তো এই বাসায় আছি, আমি তো এই 1.5 বছর তো কোনো এরকম সাউন্ড কিচ্ছু পাইনি। 1.5 বছর এভরিথিং ওয়াজ ফাইন, জাস্ট নাও সামথিং ইজ হ্যাপেনিং, আই ডোন্ট নো হোয়াট। তো তারপরে পরের দিন আরেকটা ঘটনা ঘটলো, মানে এটা কিন্তু সিরিজ অফ ইভেন্টস ঘটে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ ম্যাসিভ ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন বাসার মধ্যে, ম্যাসিভ, এমন ম্যাসিভ যে আমার 5টা বাল্ব কাটলো সেদিন একসাথে 5টা বাল্ব আমার কাটলো। তার কারণ আমার ওয়াইফ যেটা করছে, সে কিন্তু
সব লাইট জ্বালায় বাসায় বসে থাকে, সব লাইট জ্বালায় বসে থাকে বাসার মধ্যে। অন্ধকার জাস্ট মানে না না, অন্ধকার। আমি যখন একা থাকতাম এই বাসায়, আমি কিন্তু অন্ধকারে থাকতাম, পুরো একটা লাইট জ্বালায় থাকতাম সারা বাসায়, ওইটাই আমার ভালো লাগতো। কিন্তু সব লাইট জ্বালা থাকে এবং আমার চোখের সামনে বিশাল একটা ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন হলো ফর অ্যাবসলিউটলি নো রিজন, বিকজ ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশনস এখানে হয় না, কোনো দিন হয় না। এবং এটা হলো আমার 5টা লাইট কাটলো সেদিন। তখন আমি বললাম ওকে আর কি যে কয়েকটা দিন দাও, আই থিঙ্ক আই হ্যাভ ফিগার্ড ইট আউট, হোয়াট এভারস হ্যাপেনিং আই হ্যাভ ফিগার্ড ইট আউট। বিলিভ মি রাসেল, ইন 7 days টাইম সব কিছু বন্ধ হয়ে গেল। কেন হচ্ছে গিয়ে তোমাকে আমি কনস্ট্রাকশনের কথাটা ভুল করে প্রথমে বলে ফেলেছিলাম। তখন ওখানে ডিগিং চলছিল, বাসাটা ডেমোলিশন হয়েছে, ওখানে যে একটা 3তলা বাসা ছিল ওইটা ডেমোলিশন হয়েছে এবং ডিগ আপ করে করে ভিত বানানোর জন্য ডিগ আপ করে করে ওখান থেকে জিনিসপত্র মাটি বার করা হচ্ছিল। এখন ওইখানে কি আছে কি নাই আমি জানি না, আই অ্যাবসলিউটলি আই ডোন্ট নো, বাট থিংস ওয়ার ডাগ আপ। রাত্রিবেলায় কাজগুলো হতো, ডিগ আপ করা হতো এবং মাটিকে অন্য কোথায় নিয়ে যাওয়া হতো, আমি ঠিক জানি না, ট্রাকে করে চলে যেতাম। এবং এই 7 দিন যে এখানে ডিগিং হচ্ছিল, বিলিভ মি, বাসায় ভৌতিক কাণ্ড কারখানা করতে থাকে। আমার একটা কুকুর, আপনি বললেন এই প্রচুর কুকুরের হঠাৎ আগমন, এবং তারা যে এখন কোথায় চলে গেল আমি নিজেও জানি না। এখন কোনো কুকুর নেই, কিছু নেই, চুপচাপ নিশ্চুপ এরিয়া, একদম কমপ্লিটলি কোনো প্রবলেম নেই, কিচ্ছু না, জাস্ট হ্যাপি, একদম ফাইন। কোথায় যে সব চলে গেল আমি নিজে জানি না। আমার বারান্দার দরজাটা খুলে যেত মাঝে মধ্যে, ইটস রাউন্ড লক ভাই, এটাকে টেনে বন্ধ করা হয় এবং এটাকে ঘুরে খুলতে হবে। আমার একদিন রাত্রিবেলা হঠাৎ ঘুম ভেঙে গেল, মশা, হ্যাঁ এরিয়ায় তো মশা কোথা থেকে আসলো। তারপরে আমি দেখি আমার দরজাটা খোলা বারান্দার। হাউ, আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই ভাই, হাউ ইট হ্যাপেন্ড। এই যে এত কমপ্লেন, এবং আমি শুধু বলছি না যে এটা আমার ওয়াইফ দেখেছে, বাট সামবডি এলস অলসো কেম এন্ড সেইং সামথিং হ্যাপেনিং ওভার দেয়ার। কিছু একটা বলতে পারে নাকি, এটা ছায়া, সামথিং কুইকলি মুভিং, একটা রিফ্লেকশন হঠাৎ। আমি অনেক র্যাশনালাইজ করার চেষ্টা করেছি, অনেক র্যাশনালাইজ করেছি, এবং অন পারপাস আমি র্যাশনালাইজ করেছি এগুলো, যাতে পরবর্তীতে ভয় ঠয় না হয়। তারপরে সত্যি কথা বলতে রাসেল, আমার এইসব জিনিসপত্র নিয়ে ভয় লাগে না, একদমই না। আমারও মাঝে মধ্যে সেই কয়েকদিন আমারও মাঝে মধ্যে একটু হতো। মেবি এটা হতে পারে যে এত কথা হচ্ছে একটা জিনিস নিয়ে, এত কিছু হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, ইট হ্যাপেন্স। বাট দেন আমি আর কি সবাইকে বলতে চাই যে এভরিথিং অ্যারাউন্ড ইউ দেয়ার ইজ সামথিং দ্যাট উই ডোন্ট নো অফ। অনেক কিছু ঘটে, অনেক কিছু হচ্ছে যেগুলো এক্সপ্লেনেবল না। তার মানে এই না যে আপনি সুপারস্টিশিয়াস, তার মানে এই না যে আপনি ভীতু জিনিসপত্র হয়। আজকে আপনি যখন এই সিডিটা শুনছেন কানের মধ্যে হেডফোন দিয়ে অথবা আপনার রুমের স্পিকার চালিয়ে, দিস ন্যাগিং ফিলিং দ্যাট ইউ হ্যাভ বিহাইন্ড ইউর ব্যাক, যেন ঘাড়ের ওখানে কি একখানা হচ্ছে, আপনি কি জানেন বা আপনি কি শিওরলি বলতে পারেন যে আপনার পর্দার পিছনে আপনার থেকে কেউ তাকিয়ে নেই? আপনি কি শিওরলি বলতে পারেন যে ওই পর্দার পিছনে কেউ আছে কি না, বা উপর থেকে আপনাকে কেউ দেখছে কি না? অথবা আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার পিছনে কেউ আছে কি না? আমরা কেউ কিছু জানি না। এই জন্যেই কিছু হলে হোয়াট এভার ইট ইজ, চেষ্টা করবেন সাবধান থাকার, আর ভয় পাবেন না, অথবা ভয় পেতে থাকুন। ভূত এফএম বইমেলা থেকে চলছে ভূত এফএম, এবং এটা একদমই বলা যেতে পারে আপনার নিজস্ব ভূত এফএম, যেটা কখনোই রেডিও ফুর্তিতে প্রচারিত হবে না। আপনাদের সবাইকে আবারও অমর 21-এর শুভেচ্ছা। আমি রাসেল আছি আপনাদের সাথে, এবং আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে তার ঘটনার জন্য। এবং এই ঘটনাটা উনিও অনেক দিন থেকে প্রস্তুতি নিচ্ছিলেন যে একটা খুব ভয়ঙ্কর কিছু আপনাদেরকে শোনাতে, সেরকম একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেছেন বাবু ভাই। আমরা শুনবো তার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই ফর অ্যালাউইং মি টু পার্টিসিপেট ইন দিস সিডি। আজকে যেহেতু এটা 21-এর বইমেলা উপলক্ষে বের হচ্ছে সিডি, এখানে একটা স্পেশাল কাহিনী বলার চিন্তা ভাবনা করলাম, যেটা অনেকদিন বলা হয়নি। মানে আমি পার্সোনালি সাধারণত আমার নিজের ঘটনা খুব একটা বলি না, তো আজকে হঠাৎ চিন্তা করলাম যে এখানে একটা শেয়ার করা যেতে পারে। ওকে, আমরা শুনি ঘটনাটা। আচ্ছা, এই ঘটনা হচ্ছে ফ্লোরিডার ঘটনা। ইট ওয়াজ ব্যাক ইন 1995-6 এর ঘটনা আর কি। ওই সময় তো ওখানে একটা জায়গা আছে নাম ডি ল্যান্ড,
ডি-ল্যান্ড সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে। অনেকে বলে ওখানে আপনার হেডলেস হর্সম্যান দেখা যায়। তো এই কথাটা আমি আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল রয় আর কি, আমরা একসাথে এই ঘোরাঘুরিগুলো করতাম আর কি, উই ওয়ার টিনস। তো আমি আর রয় প্ল্যান করি যে ডি-ল্যান্ড একবার যাব। তো যাওয়া হতো না আর কি, আমাদের স্ক্যাজুয়ালি হতো না। তো একদিন সকালবেলা হঠাৎ রয় বলে যে লেটস গো টু ডি-ল্যান্ড টুডে। তাই মনে হচ্ছে চলো যাই ডি-ল্যান্ড থেকে ঘুরে আসি কি অবস্থা। সো হেডলেস হর্সম্যান মিথ ইউরোপে অনেক জায়গা আছে, আপনার আমেরিকাতেও কিছু জায়গায় প্রচলিত আছে, বাংলাদেশেও কিছু জায়গায় আছে কিন্তু হেডলেস হর্সম্যানের কথাটা বিশেষ করে আছে। যশোরের নড়াইল এলাকা একটা জায়গা আছে, সেখানে অনেকে বলে যে এখানে গলাকাটা সাহেব রাতের বেলা যায়, এবং সেই জায়গা আমি দেখে এসেছি। এনিওয়ে, তো ডি-ল্যান্ডে যখন যাওয়ার প্ল্যান হয়, ডি-ল্যান্ডে আমরা গেলাম। ইট ওয়াজ নাইস, সব জায়গা খুব সুন্দর, পরিবেশ খুব সুন্দর। আপনার যাওয়ার পথে রাস্তাঘাট মানে আপনার স্পুকি কিছুই মনে হবে না। তো যখন আমরা পৌঁছলাম ওখানে, তখন অলরেডি দুপুর হয়ে গেছে, দুপুর বিকালের দিকে। তো আমরা ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ, ওখানে বসলাম, কারণ জিনিসগুলো ঘটে রাতে মানুষ বলে, অ্যান্ড ইট হ্যাজ টু বি এ ফুল মুন ছিল না। তো তারপরও জাস্ট দেখা যে কিছু দেখা যায় কিনা। তো ওখানে যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে একটা বাড়ি আছে, বাড়িটা অনেক পুরনো। ওই সময় একটা আপনার মানে একজন সাদা মানে তিনি কিছু দাস ওখানে রাখতো আর কি, ওখানে ওইটা নিয়ে তার উনি মানে ওই দাসদেরকে ওখানে রাখতো, দাসদের আলাদা ক্যাম্প ছিল, এবং সে একটা মানে ভাইসরয় টাইপের ছিল ওই জায়গায়, মানে বেশ অর্থশালী লর্ড টাইপের একজন। তো সে নাকি ওখানে আপনার যে তার আন্ডারে যেসব দাসগুলো ছিল তাদেরকে নির্মম অত্যাচার করতো, এটা সেটা অনেক চাবুক মারতো, এই করতো সেই করতো, বিভিন্ন রকম অত্যাচার যা আমরা বইতে দেখি, ইতিহাসের বইতে এই ধরনের কাজ সে করতো। তো এরকম হয়ে এক সময় মানে আপনার দাসরা একটা বিদ্রোহ রচনা করে, তারা চিন্তা করে যে না মানে এইভাবে থাকবো না। তো ওরা যেটা করে, একদিন রাতের বেলা ওই লর্ডকে তারা ধরে মানে মেরে তার গলা কেটে ফেলে, তাকে ডিক্যাপিটেট করে দেয়, আর তার বাড়িঘর জ্বালিয়ে দেয়। তো জ্বালিয়ে দেওয়ার পরে আসলে ওখানে ওইভাবে ওইটা অনেকদিন অ্যাবান্ডেন্ট থাকে, পরে আবার সম্পত্তিটা তার বংশধররা নেয়, রিইনকার্নেট করে প্রপার্টিটাকে। বাট ওইখানে ওই একটা মানে ব্যাপার চলে আসে যে অনেকেই দেখে রাতের বেলা যে বেশি করে আপনার ফুল মুনে যে ওই যে লর্ড সে ঘোড়ায় চেপে, তার গলা নাই, অ্যান্ড হি ক্লেমস ফর হিজ হেড, নিজের মাথা খোঁজে। তো এটা হচ্ছে মাথাটা খুঁজতেই সে বের হয়। এবং এইটা কিন্তু সব জায়গায় হেডলেস হর্সম্যানের যেখানে মিথটা আছে সেটা এরকমই একই কথা বলে সবাই, যে হি ক্লেমস ফর হিজ হেড। সো ইটস সোর্ট অফ মানে এটা এক ধরনের হয়তো এক ধরনের কাইন্ড অফ ডিমন বা জিন বা হোয়াটএভার যাই বলেন, তার টাইপটাই এই আসলে। তো এনিওয়ে, তো আমরা যাই যে মানে খোঁজ খবর নেই, দু একজনের কাছে জিজ্ঞেস করি। তো অনেকে হাসাহাসি করে যে এত বছর পরে তুমি কি খুঁজো, এখানে এরকম কিছু নাই। আবার কিছু মানুষ সুপারস্টিশিয়াস, তারা বলে যে হ্যাঁ আসলে এখানে গেছে, আমার অমুক দেখছিল। তো এনিওয়ে আমরা খুঁজতে সেই বাড়িটা পাই। তো এটা তখন মনে করেন যে বেশ পুরানো হয়ে গেছে, এবং ওখানে কারো মানে প্রপার্টির একটা ওনারশিপও আছে, এবং সে ওখানে নো ট্রেসপ্যাস দিয়ে আটকায় রাখছে প্রপার্টিটা। তো আমি আর রয় চিন্তা করি যে সন্ধ্যার পর ওখানে আমরা যাব, যে নো ট্রেসপ্যাস এলাকায় থাকবো, যদিও এটা আইনত দ্বন্দ্বনীয়, বাট আপনাকে কিছু পেতে হলে যেতে হবে। তো আমরা 7-8টার দিকে ওখানে ঢুকে যে ওখানে বসি। তো বেশ ঠান্ডা ছিল আবহাওয়া তখন, আমরা বেশ একটু ঠান্ডা লাগতেছে, ওখানে বসে দেখি যে আশেপাশে আপনার অনেক সুগার ক্যান ফিল্ড, মানে আখের ক্ষেত আছে, তারপর আরেক সাইডে ভুট্টার ক্ষেত, কর্ন ফিল্ড। তো ওখানে আমরা হাঁটাহাঁটি করতে থাকি। এক সময় দেখা যাচ্ছে কোনো মানুষজন একদম নাই হয়ে যায়, কারণ পুরো আপনার ধুধু মানে জায়গাটা, কোনো মানুষজন নাই, রাস্তাঘাট একদম নির্জন, মানে মাটির রাস্তা, কিন্তু জায়গাটা আপনার না, মানে আপনার যে নর্মাল যে আমরা যে রাস্তা দেখি সেটাও না, কান্ট্রি রোড টাইপের। ওখান থেকে মনে করেন যে গাড়ি ঘোড়া আর কি চলাফেরা করে কোনো মতে আর কি। তো হেঁটে আমরা ওই বাসাটার কাছে যাওয়ার পর একটা মানে শীর্ষের অনুভূতি এমনি হতে থাকে, বিকজ আপনার অনেক রকম স্মৃতি মাথায় আসে যে সো মেনি থিংস আর অ্যাকচুয়ালি আপনার হ্যাভ ডান, এখানে অনেক কিছু হয়েছে, অনেক রকম কাহিনী, অনেক স্মৃতি বিজড়িত জায়গা। তো আমরা হাঁটতে যেখানে যাই, এক পর্যায়ে ওখানে যে নো ট্রেসপ্যাসিং যে ফেন্সটা আছে ওইটাও আমরা ক্রস করে আমরা ভিতরে ঢুকে হাঁটতে থাকি। তো বাসার পাশেই কাছেই যে দেখি একটা গ্রেভইয়ার্ড, ওখানে আপনার কবরস্থান। তো কবরস্থানে যেয়ে দেখলাম যে অনেক নাম ফলক আছে, মানে এটা পড়া যায় না অন্ধকারে, আমাদের ফ্ল্যাশ লাইট ছিল যেহেতু মারছি। তো বুঝলাম যে ওই ফ্যামিলি ট্রিজের মানুষজন ওখানে ব্যারিড। তো যখন আমরা ওগুলো দেখছি, হঠাৎ করে মনে হলো যে দূরে প্রায় আপনার সেই কবরগুলোর শেষ মাথায় কোনো একটা অবয়ব, মানুষের মতো অবয়ব, লাইক ড্রেসড ইন অল ব্ল্যাক, অথবা সে একটা পুরো শ্যাডো, দুটোর একটা কিছু একটা দাঁড়িয়ে আছে। তো আমরা সাথে ফ্ল্যাশ লাইট যখন মারছি তখন কিছু নাই, জায়গাটা পুরো ফাঁকা। এবং এই অবস্থায় মানে আমরা খুব টেনসড হলাম যে আসলে কি মানুষ ছিল এখানে, থাকার তো কথা না। নো ট্রেসপ্যাস, এবং ট্রেসপ্যাস যে ব্যারিয়ার ছিল ওটা ক্রস করে আমরা ভিতরে ঢুকছি ওখানে। তো
তো আমরা হাঁটলাম, হেঁটে হেঁটে আবার ওই যে জায়গায় মানুষ দাঁড়ানোর কথা ওখানে দাঁড়ালাম। ওইখানে যখন গেছি তখন আবার মনে হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানে কে দাঁড়ায় আছে। সেখান থেকে আবার আলো মারলাম, ওইখানেও কেউ নাই। মনে হচ্ছে যে হ্যাঁ মানে একটা জায়গা আমরা দেখলাম, আমরা যখন হেঁটে ওখানে গেলাম ওখান থেকে কেউ নাই, আবার যখন ওখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, এই পাশে কেউ নাই। তো আমরা একটু মানে ভয় পেলাম, মানে মনে হলো যে আসলে সামথিং, এবং আপনাকে সবসময় মানে একটা মনে একটা ফিলিংস জানান দিচ্ছে যে কিছু একটা আছে এখানে। তো আমরা হেঁটে হেঁটে আসলাম, ওই বাসাটার কাছাকাছি গেলাম। মূল যে বাড়ির স্ট্রাকচারটা এটা অনেক পুরান হয়ে গেছে, অনেকটা আমাদের যে লালবাগের কেল্লা টাইপের, রিইনকার্নেট করার পরও এটার অনেক এখন কেউ থাকে না, বেশ পুরানো অবস্থা, হয়তো স্টেট ক্লেম করে ফেলবে এটাকে, এরকম একটা অবস্থা। জাস্ট ওখানকে গেলাম, ওখানে আপনার যে সিঁড়ি ছিল ওখানে আমরা বসলাম। যখন বসে আছি মনে হচ্ছে যে বাসার ভেতরে কথা বলছে কেউ, ইটস লাইক সাউন্ড, লাইক মাম্বলিং সাউন্ড, কেউ কথা বলছে ভেতরে। তো ওখান থেকে হেঁটে আমরা ওই ভেতরে গেলাম আর কি, যে জায়গাটা করিডোরের টাইপের, কান পাতার চেষ্টা করলাম, নিস্তব্ধতা। দেখতে কিন্তু আমাদের স্পষ্ট মনে হচ্ছিল যে কেউ কথা বলছে ওখানে, মানে ভেরি স্ট্রেঞ্জ থিং। তো এই অবস্থায় আমরা হেঁটে হেঁটে আবার যখন সিঁড়ির কাছে আসলাম তখন মনে হচ্ছে ঠিক ওই যে কবরের যে সারি ছিল তার ওই পাশে গাছ ছিল একটা, গাছের নিচে একজন না কয়েকজন মানুষ দাঁড়ায় আছে, এবং আমাদের পুরা মানে শরীর তখন কাঁটা দিয়ে উঠছে, এখনো কাঁটা দিয়ে উঠতেছে চিন্তা করলে, যে ওইখানে কয়েকজন মানুষ কিভাবে ঢুকবে। রাত প্রায় 9টা-10টা বেজে গেছে এবং নোবডি ইজ অ্যারাউন্ড, এবং ওখানে মানে ইলেকট্রিসিটিও নাই, বিকজ ইলেকট্রিসিটি তো থাকে যেখানে আপনার মানে কোনো কিছু হয়, ওখানে তো কোনো কিছু নাই, ইলেকট্রিসিটি নাই, অন্ধকার পুরা। এর মধ্যে জাস্ট আকাশের যে আলোটা আছে হালকা মনে করেন চাঁদের আলো, এটাতেই মানে যতটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে কয়েকজন মানুষ দাঁড়ানো। তো আমরা এবার আর ফ্ল্যাশ লাইট মারতে সাহস পেলাম না ওই জায়গায়, মনে হলো কিছু একটা হবে ওখানে। তো হেঁটে হেঁটে আসলাম, ওখান থেকে আস্তে আস্তে সরে সরে আসলাম, কবরগুলো সারির কাছে আসলাম, পাশে এসে দূরে তাকালাম এবং মনে হচ্ছে তখনও মানুষ দাঁড়ায় আছে এবং আমাদের দিকেই তাকায় আছে, এবং ইট ওয়াজ সো মানে হরিফিক ফিল, মানে ডেঞ্জারাস জিনিস। তো এইভাবে আমরা তখন প্ল্যান করলাম যে আসলে এটার ভিতরে থাকা ঠিক না, আমরা ক্রস করে চলে যাবো ওই পাশে। তো হেঁটে হেঁটে যখন নাকি আমরা ওই ফেন্সের কাছে আসছি, যখন আমরা আবার ক্রস করবো ফেন্সটা, এই সময় মনে হলো যে দুটা কুকুর মানে দৌড় দিয়ে আসছে সেদিকে, এবং মানে কুকুরের পায়ের শব্দ এবং আপনার খুব স্পষ্ট পাচ্ছি আমরা। দ্রুত ফেন্স বেয়ে উঠলাম এবং উঠে ফেন্সের ওই পারে যখন নামলাম তখন দেখলাম দুটো কুকুর দাঁড়ায় আছে ফেন্সের ওই পারে, তাদের চোখ দুটো জ্বলতেছে, মানে দে হ্যাভ দ্য গ্লুমি আইস, মানে গ্লোয়িং আইস, গ্লোয়িং আইস, চোখ জ্বলতেছে এবং মানে দাঁত বের করে রয়েছে। দে আর নট বার্কিং, ডাকতেছে না, কিন্তু গড় গড় সাউন্ড বের করতেছে মুখ দিয়ে। এবং মানে ইট ওয়াজ সো মানে হরিফিক যে একটা কুকুর কিন্তু ওই ফেন্সের ওই পারে থাকার কথাই না। হ্যাঁ, ওখানে কোনো গার্ড করার কিছু নাই, ওখানে কেউ থাকেও না যে কুকুর পালবে। এই কুকুর দুটো কোথায়, কুকুর দুটোর রং কালো, ব্ল্যাক ডগস, এবং আমরা মানে বেশ ভয় পেয়ে যাই। কুকুর কেমন করে থাকে মানে এরকম জায়গাতে, সেটাও আমরা শুনবো, আরো ঘটনা আছে আমাদের কাছে যে যেখানে থাকার কথাটা সেখানে কুকুর আছে। তো মানে আমরা বেশ ভয় পেয়ে যাই এবং আমি আর রয় তখন তাড়াতাড়ি দৌড়ানোর মতোই আর কি হাঁটতে থাকি। এবং তখন যেটা মনে হয় রাসেল ভাই, যে দুই পাশের যে আপনার আক্ষেপ ছিল মনে হচ্ছে ওগুলো মারায় কারা জানি আসতেছে, মানে লাইক সাউন্ড, মানে গাছ টাছ পাড়ায় আসলে না মানে একটা দেখবেন সাউন্ড হয় গাছের মধ্যে দিকে আসলে এরকম, এবং প্রচণ্ড মনে করেন যে ভয়ের অবস্থা। তো এক পর্যায়ে রয় বলল রান, তা আমরা দৌড় দিলাম। তো দৌড়ায় যখন যাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে পাশ দিয়ে আমাদের পাশে দিয়ে দৌড়া যাচ্ছে কেউ, এবং এই পর্যায়ে আমরা গাড়ির কাছে চলে আসি। গাড়িতে মানে আপনার চাবিও ঢুকতেছিল না, মানে খুব ভয় ভয়ে গাড়ি খুলে আমরা জাস্ট টার্ন ব্যাক করে চলে আসি। এবং এসে যখন নাকি আমরা নিয়ারেস্ট 7-Eleven-এ থামার পর ওখানে জিজ্ঞেস করি, মানে ওখানে একটা লোক কাজ করছিল, আর নাম এখনো মনে আছে, লোকটার নাম টম। তো কথা বললাম, আমরা বলতেছে যে ওয়ার ইউ গাইজ কেম ফ্রম। আমি বললাম যে উই ওয়েন্ট টু দ্যাট হন্টেড প্লেস। ইয়া, ইট ইজ হন্টেড প্লেস। তা আসলে একটা ভৌতিক জায়গা, কেন গেছিল তোমরা? আমি বললাম তুমি কেন, এর আগে অনেকেই বললো, তারা বললো তেমন কিছু নাই এত বছর। বলে যে কাজ করে না বা যে আশেপাশে থাকে না সে জানে না। আমার এই দোকানটা কাছাকাছি এবং ওই রাতের বেলা ওই এলাকায় কেউই যায় না, এমনকি ওখানে যারা ফার্মাররা কাজ করে তারা ওই সন্ধ্যা মেলানোর আগে ওখান থেকে চলে যায়। তোমাদেরকে কে এইসব ইনফরমেশন দিতে যায় না, তোমাদের এতটুকু বোঝা উচিত যে এই জায়গাটা এতদিন পড়ে আছে, তোমাদের মাথায় কি একবারও ঢুকলো না যে এটা স্টেট এখনো ক্লেম করে নাই, এটা এইভাবে পড়ে আছে, এটাকে এখনোই করা হচ্ছে না, কারণ এটার মালিকানায় সমস্যা আছে, মানে এখন স্টেটের সাথে এটার ফাইট চলে, এটা দিচ্ছে না, স্টেটকে দিচ্ছে না। এবং দ্য থিং ইজ হোয়াট, এইটা কোনো আশ্চর্য কারণেই কিভাবে ফাইট হচ্ছে, কিভাবে আটকে আছে এটা কেউ জানে না, মানে আনসলভড ভাবেই জায়গাটা পড়ে আছে। শেষ হয়ে গেল আমাদের এই আয়োজন।
অপেক্ষায় থাকলাম আপনাদের ফিডব্যাকের। যদি ভালো লাগে ফিরে আসবো বারবার। আপনাদের ভালোবাসার কারণেই ভূত এফএম এসেছে এতটা দূর, এবং ভবিষ্যতে আমরা চাই আপনাদের ভালোবাসা। সেই জন্য মনে রাখতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি bhutfm@radiofurti.fm। আর ভুল হবে না, কারণ এটি সংরক্ষিত থাকবে সিডিতে। আর একদম ভুলবেন না, ভূত এফএম প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত 11:59 শুধুমাত্র রেডিও ফুর্তি 88.0 FM এ। কথা হবে আবার কোনো স্পেশাল এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভূত এফএম বইমেলা থেকে।